এত বড় অ্যামাউন্ট যদি হয় তাহলে এবং এটা আরো এটা- একটা বলি, এটা তো সুপ্রিম কোর্টে তুলে ধরার খুব সুন্দর একটা জায়গা। তুলে তো ধরেছি। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আগামী 26 আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে যাচ্ছে। এই দিনে মূলত দুটি বিষয়ের উপর আলোচনা উঠে আসতে চলেছে। এক হচ্ছে ডিএ ভেরিয়েবল কিনা এবং ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের যথাযথ অর্থ আছে কিনা। কেননা আগের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীগণ ঠিক এই দুটি বিষয়ের উপরই বেশি আলোকপাত করেছেন। তাই কর্মচারী সংগঠনের আইনজীবীরা ডিএ ভেরিয়েবল এবং ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো আর্থিক বাধা নেই, এটাই মূলত তাদের সাবমিশনে তুলে ধরবেন। তাই এই দুটি প্রসঙ্গ নিয়েই আমি মাননীয় মলয় মুখোপাধ্যায় এবং কর্মচারী সংগঠনের বিশিষ্ট আইনজীবী মাননীয় ফেরদৌস শামীম মহাশয়ের কাছে বিস্তারিত আলোচনা করি এবং তারা কতটা প্রস্তুত সে বিষয়েও জানতে চাই। এই আলোচনায় ভয়ঙ্কর সমস্ত তথ্য উঠে আসে, সেগুলিকেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই প্রসঙ্গগুলি নিয়েই তারা কি বললেন, চলুন আমরা একবার শুনে নিই। মনে আপনি যেহেতু এই ডিএ নিয়ে হিসাবটা আপনি খুব ভালো জানেন, হ্যাঁ। আপনি তো জানেন যে আমাদের প্রত্যেক বছর আমাদের যে বাজেট হয় সেই বাজেটে বেতন ভাতা খাতে যে টাকা বরাদ্দ হয় সেই টাকাটা বিগত দিনে দেখেছি আমরা পুরোটা খরচা করেনি, অথচ হ্যাঁ। ডিএ বাকি। তাহলে যখন গভর্নমেন্ট বলছে আমার টাকা নেই, আমরা কি এই যুক্তিটা তুলে ধরতে পারি না যে বেতন খাতের টাকা তো পুরোটা ব্যবহার করা হচ্ছে না, তার মানে গভর্নমেন্টের টেন্ডেন্সি নেই ডিএ দেওয়ার? আমরা এটা ভালো প্রশ্ন করেছেন, এটাও আমরা বলি। এই যে আমরা কি করেছি, আমরা 16 সালে যখন কেসটা ফাইল করেছি, বামফ্রন্ট সরকার তো 11 সালের মে মাসে চলে গিয়েছিল। হ্যাঁ, হুম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরের বছর যে 12-13তে যে বাজেট হয়েছে, তৃণমূল আমলে বাজেট হয়েছে, হুম 12-13 থেকে আমরা 16-17 পর্যন্ত যে আমাদের যে মানে ফিনান্স থেকেই বাজেট প্রিভিউ যেটা মানে প্রকাশ পায় আর কি, হুম হুম সেখানে আমরা অনলাইনে খুলে আমরা দেখেছি যে রাজ্য সরকার বেতন পেনশন খাতে যে মানে বাজেট বরাদ্দ করে, সেটা কি করে, সেটা দিতে 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 একদম শেষ পর্যায়ে এসে যা বরাদ্দ করে তার থেকে বেশ কিছুটা টাকা সরিয়ে রাখে। বাঁচিয়ে হুম মানে বাঁচান। মানে এই করে আমরা 5 বছরের হিসাবটা আমরা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেছিলাম। হুম তাতে আমরা দেখেছিলাম যে 5 বছরে আমাদের বেতন পেনশন খাতে যে বরাদ্দ মানে বাজেট বরাদ্দ করে, সেটা সম্পূর্ণভাবে সরকারি কর্মচারীদের দেয় না। হুম অতিরিক্ত, অনেক সময় অতিরিক্তও লাগে। হুম অতিরিক্ত তো দেয়নি, বরং আমাদের থেকে এই টাকাটা মেরেছে, যার পরিমাণ হচ্ছে 13,000 কোটি টাকা। 5 বছরে 13,000 কোটি টাকা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছি, এটা কোনো ওরে আমাদের কাছে বাবা, তার উঠতে হবে না। এত বড় 13,000 কোটি টাকা, এত 13,000 বড় কোটি অ্যামাউন্ট! টাকা। হ্যাঁ, 13,000 কোটি টাকা হ্যাঁ 5 বছরে বলছি। হ্যাঁ, এত বড় অ্যামাউন্ট যদি হয় তাহলে এবং আরো একটা বলি, এটা তো সুপ্রিম কোর্টে তুলে ধরার খুব সুন্দর একটা জায়গা। তুলে তো ধরেছে, ওকে তুলে ওকে ধরেছে এবং হুম সেটা তো হিসেব, ওই যে ভার্ডিক্ট গুলো আছে সেখানেও তো বলা যে নির্দিষ্ট নিয়ম মতো বাজেটে যে বেতন পেনশন থাকে হুম সেটা পর্যন্ত এই কর্মচারীদের দেয় না। হুম এবার কি হয়, আমরা আরো কথা বলেছি যে সেই সময় 16 সালে আমরা বলেছিলাম এখন প্রায় 5 লক্ষের উপরে সরকারি শূন্যপদ পড়ে আছে। হুম সেই সময় 3 লক্ষ 3.25 লক্ষ শূন্যপদ ছিল ওই 17-18তে যখন সওয়াল জব গুলো হয়েছে। হ্যাঁ আমরা বলেছি যে এখন নিয়োগ নেই, পিএসসি তে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেখানে কোনো রিক্রুটমেন্ট নেই, শুধুমাত্র এই মন্ত্রীদের অ্যাটেন্ডেন্ট গুলোকেই নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন পেনশন খাতে এই যে যেহেতু শূন্য পদ পূরণ হচ্ছে না, এই টাকাটাও কিন্তু সঞ্চয় হচ্ছে। খরচা হচ্ছে না, মাইনে দেওয়া লাগছে না। স্বাভাবিক, মায়না দেওয়া লাগছে না। হুম তাহলে সেই টাকাটা এইগুলো তো সাধারণ মানুষ জানে না। হুম হুম এগুলো তো সাধারণ মানুষ জানে না যে সরকারের মানে
আমাদের বেতন পেনশনের টাকা দিয়ে সরকার এই যে খেলা মেলা, মেলা, তারপরে পুজোর পুজোর অনুদান, অনুদান, হুম, তারপরে এই পাড়ায় পাড়ায় সমাধান, এগুলো করে ও ভোট কিনছে। হুম, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট কিনছে, হুম। আমাদেরকে বঞ্চিত করে ভোট কিনছে। এই প্রসঙ্গে আমার প্রশ্ন যে আপনারা তো একদম সব সব আইনি দিক দিয়ে কেসটা লড়ছেন, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি, এর সঙ্গে যুক্ত না, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এই প্রশ্ন নিয়ে কি লড়াইটা চলছে। আহ, উম, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা কথা প্রায় বলা হচ্ছে যে রাজ্যের ভাড়ারে কোনো টাকা নেই দিয়ে দিয়ে দেওয়ার মতো, কিন্তু আমি ইদানিংকালে মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন, বললেন যে আমরা 5 বছরের একটা হিসাব করেছিলাম, সেখানে বেতন ভাতা খাতে যে টাকা বরাদ্দ হয় তার থেকে টাকা আত্মসাৎ করেছে প্রায় 13,000 কোটি টাকা। তার থেকেও বেশি। এবার মলয় বাবুকে জিজ্ঞাসা করবেন এনজিও গুলোকে কত টাকা দিয়েছে, এবং সব থেকে বড় কথা ছেড়ে দিন সবকিছু, ধরুন স্ট্যাটুটরি অব্লিগেশন বলে তো কিছু বস্তু হয়, আমরা দেখিয়েছি, আমরা একেবারে স্পেসিফিক, দেখবেন বিকাশবাবু যখন আর্গুমেন্ট করেন আমরা একটাই জাজমেন্ট সাইটেড করেছি যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট কখনোই গ্রাউন্ড হতে পারে না একটি ক্লেমকে রিফিউজ করার ক্ষেত্রে। একদম একদম। আমি রিসেন্টলি এই এই একই জাজমেন্ট আমি অন্যান্য আদালতেও সাইটেড করেছি। দেখুন প্রায়শই মানে বলেন, এবং শুধু রাজ্য সরকার বলেন তা নয়, কেন্দ্রীয় সরকারও বলেন। একদম কেন্দ্রীয় একদম। সরকার একটা রিসেন্ট আমি মানে এই যে বিভিন্ন ইনডিরেক্ট ট্যাক্সের যে অফিসার গুলো হয়, তাদের ইন্সপেক্টর পদমর্যাদার যে অফিসার গুলো, তাদের প্রায় 500 থেকে 600 যারা পেনশনার, তাদের ওরকম কমিশনে তাদের এনহান্স স্যালারি সেটা দিচ্ছেন না ওই গ্রাউন্ড বলে যে টাকা নেই, ভাড়ারে আমাদের টাকা নেই। ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট রয়েছে। স্যার, আমার পরে যে আলোচনার জায়গায় যেতে চাইছি, যদিও আমরা পঞ্চম বেতন কমিশন নিয়েই লড়ছি, কিন্তু আমি গভর্নমেন্টের টেন্ডেন্সিটা কি এটা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের বেতন কমিশনে আমার 35 থেকে 37% ডিএ বাকি, যা নিয়ে আমার সুপ্রিম কোর্ট হচ্ছে। ষষ্ঠ পে কমিশনে অলরেডি এতদিন আমাদের 37-38% বাকি হয়ে গেছে। তার মানে পঞ্চম কমিশনের যে বেতন সেটা দেননি এরিয়ার, আমি ছেড়েই দিলাম, তাহলে ষষ্ঠ বেতন কমিশনে বাকি হলো কি করে? তার মানে এখান থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে সরকারের টেন্ডেন্সি হচ্ছে ডিএটা না দেয়া। একদমই, দেখুন সরকার চান না দিয়ে দিতে, সরকার চান না নতুন নিয়োগ করতে, সরকার চাই শুধুমাত্র যে যেন তেন প্রকারে, বিশেষ করে সরকারে যারা আছেন, যেন তেন প্রকারে না বিষয়টিকে আত্মসাৎ করব, টাকাকে আত্মসাৎ করব, আর জনগণকে কনফিউজ করে রেখে দেবো, তাতে দীর্ঘদিন তারা ক্ষমতায় মানে কিছু থাকবে। কিছু ছড়াবো, বেশিটা নিয়ে নেবো, কিছু কিছু ছড়াবো। কনফিউজ করে রেখে অ্যাকচুয়ালি এই যা জনগণদের যা দেওয়া হয় তার সেটা তো জনগণেরই পয়সা, জনগণকে আসলে